হ্যালো ক্লাস 12 সেম 4। আশা করি তোরা খুব ভালো আছিস। কদিন তোদের 12 এর ভিডিও দিতে পারিনি, তো আবার জোর কদমে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোদের জন্য। তো এখন ব্যাপার হলো, তোরা ক্লাস মানে অলরেডি নিশ্চয়ই পড়া শুরু করে দিয়েছিস। চ্যাপ্টার 7-এ দেখবি, চ্যাপ্টার 7 মানে আমাদের ফোর্থ সেমের যেটা প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের তোর অনাক্রমতা। তো অনাক্রমতার বেসিক আইডিয়াটা আমরা দেবো। কিছুদিন আগে আমি ইউটিউবের বায়োটেকনোলজির একটা বেসিক ক্লাস দিয়েছিলাম, আশা করি তোরা করেছিস। তো এর পাশাপাশি আমাদের অনলাইন ক্লাসেসও চলছে, একটু মন দিয়ে শোন। আচ্ছা, এইটা কি আঁকা আছে? কেউ বলতে পারবে এইটা কি আঁকা আছে? থাম্বনেলটা একটু অবাক লেগেছে না? বলি, এটা বাহুবলী সিনেমাটা মোটামুটি খুব কমজনই আছে এই মুহূর্তে, যারা তোদের ক্লাস 12 বা 11-এ পড়ছিস, এরকম খুব কমজনই আছে যারা হয়তো তোরা দেখিস। তো এইটা ছিল বাহুবলীতে একটা কাল্পনিক সাম্রাজ্যের কথা বলা হয়েছিল, মনে আছে? সাম্রাজ্যটার নাম কি? মাহিষ্মতি সাম্রাজ্য। তো সেই মাহিষ্মতি সাম্রাজ্যের এরকম একটা ম্যাপ ছিল, ঠিক আছে? তুই যদি খেয়াল করে দেখিস, সিনেমাটা আরেকবার চালিয়ে দেখবি, এরকম একটা ম্যাপ দেখিয়েছে সিনেমা একবার। তুই বলবি স্যার পড়াচ্ছেন তো আপনি বায়োলজি, এখানে ইতিহাস কোত্থেকে চলে এলো? রুকো যারা, সবার করো। তো এখন এই যে মানে ম্যাপটা আমি দেখছি, এই ম্যাপটা ভালো করে একটু বুঝতে হবে, তাহলেই আমাদের এই অনাক্রমতা তন্ত্র জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কিরকম? লেটস স্টার্ট। তো দেখ, এই ম্যাপটা ধরে নিচ্ছে একটা রাজ্যের ম্যাপ, যদি ওটা কাল্পনিক গল্প, কিন্তু ভালো করে বোঝে। ধরা যাক এইটা আমাদের বডি, ধরা যাক এইটা আমাদের শরীর। ঠিক, আগে আমি ইতিহাসের গল্পটা বুঝবো, তাহলে সেম ঘটনাটা আমাদের শরীরেও ঘটছে। এইটাকে মনে কর আমাদের শরীর, ঠিক আছে? এই মাহিষ্মতি সাম্রাজ্যের ম্যাপটা। তো আগে আমরা ইতিহাসের গল্পটা বুঝবো, আমাদের বডির গল্পটা অনাক্রমতা দেখবি জলের মতো সোজা হয়ে যাবে। ধরা যাক এই রাজ্যটা নিশ্চয়ই চাইবে না তাকে শত্রুপক্ষ আক্রমণ করুক। তো তার চারপাশে মনে করো এরকম একটা বড় প্রাচীর দেয়া আছে, ঠিক? তো এই প্রাচীর টপকে ওই সেই কালকেয়াকে, মনে আছে বাহুবলী সিনেমাটার যে ভিলেন ছিল বাহুবলী 1-এ? তো কালকেয়ারা ঠিক করলো এই মাহিষ্মতির মতো একটা বড় সাম্রাজ্যকে আমরা আক্রমণ করে দখল করবো। তাহলে এবার মনে কর কালকেয়া যখন এই পর্বত মানে এই যে প্রাচীরটাকে টপকানোর চেষ্টা করছে, দুটো পসিবিলিটি হতে পারে। হয় প্রাচীরটাকে সে টপকাতে পারবে, নাহলে প্রাচীরটাকে টপকাতে পারবে না। যদি এই প্রাচীরটাকে টপকায়, তাহলে কিন্তু এমন তো নয় সঙ্গে সঙ্গে সে মানে রাজত্বের মধ্যে ঢুকে পড়ে রাজাদের সাথে দেখা করে রাজাদেরকে মেরে দিতে পারবে। ব্যাপারটা অতটা সোজা নয়। সবার আগে কাদেরকে ফেস করতে হবে? তাদেরকে ফেস করতে হবে এখানে থাকা সৈন্যবাহিনীদের যে দলকে, তাই তো? সৈন্যবাহিনীর দলটা মনে কর এখানে আছে, তো সৈন্যবাহিনীর দলকে তাকে আগে ফেস করতে হবে। তো এইবার আবার গল্পটা বলবো, তার আগে একটু বডির ব্যাপারটা একটু বলে নি। এইটা ধরা যাক আমাদের প্রধান বডি, ঠিক? আমাদের বডির মধ্যে একদম যে ধর রক্ত বা আমাদের যে প্রধান যে অঙ্গতন্ত্রগুলো যেগুলো আমাদের রক্ষা করছে, সেগুলো বসে আছে। এর চারপাশে সমস্ত অঙ্গকে ঘিরে রেখেছে কে? আমাদের চামড়া বা ত্বক। তো এই প্রাচীরটাকে তুই ত্বকের সাথে তুলনা কর। দেখ আমাদের চারপাশে প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়া ঘোরাঘুরি করছে। তো ভাইরাস ব্যাকটেরিয়ারা সবসময় কি চেষ্টা করবে? যে আমাদেরকে অ্যাটাক করতে। ঠিক, এবার আমাদেরকে অ্যাটাক করতে চেষ্টা করলে সবসময় যে আমাদেরকে তারা অ্যাটাক করে সাকসেসফুল হবে সেটা নিশ্চয়ই নয়। যদি সবসময় তারা সাকসেসফুল হয়ে যেত, তাহলে তো আমাদের রোজই ডাক্তারখানায় বসে থাকতো, তাই না? নিশ্চয়ই সেটা নয়। তাহলে কোনো একটা সময় এরা ধর অ্যাটাক করলো আমাদের বডিতে। তাহলে এখানে একটা তিনটে কথা বলবো। তুই ধর কারো বাড়িতে রান্না মানে তোকে ইনভাইট করেছে, খেতে গেছিস, ঠিক আছে? সে খুব কষ্ট করে তোর জন্য রান্না টান্না করেছে। এবার দিয়ে রান্নার পর জিজ্ঞেস করছে কি রে, বা কেমন রান্না হয়েছে? হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে জিজ্ঞেস করে না? তুই বলি থার্ড ক্লাস রান্না হয়েছে, সে খুব খুশি হবে। সে মনে মনে বিরাট বিরাট তোকে গাল দেবে, তাই তো? তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের মানে, কিন্তু যদি ধর তুই বলতিস না ফার্স্ট ক্লাস রান্না হয়েছে, তাহলে সে খুব খুশি হয়ে যেত। আমাদের এখানে কেসটা একটু উল্টো, ঠিক আছে? এখানে আমাদের বডিতে মানে তিনটে ডিফেন্স লাইন আছে। একটাকে বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স, একটাকে বলা হয় সেকেন্ড লাইন অফ ডিফেন্স, একটাকে বলা হয় থার্ড লাইন অফ ডিফেন্স। ঠিক আছে? ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন আর থার্ড লাইন। ঠিক আছে? এখানে মজার ব্যাপারটা হচ্ছে ওখানে যেটা হচ্ছে এখানে ঠিকটা উল্টোটা। আর আমাদের বডির ক্ষেত্রে কি হচ্ছে, থার্ড লাইন অফ ডিফেন্সটা সব থেকে উন্নত। ঠিক, যাই হোক, আমি গল্পে ফিরে আসি বা আমাদের এই বডি স্টোরিতে ফিরে আসি। তো ধরা যাক এই সৈন্যবাহিনীরা এখানে যেমন অ্যাটাক করেছে এই সাম্রাজ্যকে। আচ্ছা, ওখানে যেমন সৈন্যবাহিনী অ্যাটাক করেছে, এখানে সৈন্যবাহিনীরা কারা? এখানে সৈন্যবাহিনীরা হচ্ছে অ্যান্টিজেন। তারা ধরা যাক আমাদের দেহকে অ্যাটাক করার চেষ্টা করেছে। এবার যদি ধর সাকসেসফুল না হয়, তাহলে গল্প এখানেই শেষ। তার মানে তাকে ওই ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আমাদের বডির যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, তারাই মেরে দিয়েছে। তাহলে আর আমরা এগোবোই না। কিন্তু সমস্ত অ্যান্টিজেনকে নিশ্চয়ই আমাদের চামড়া আটকাতে পারবে না। যে সমস্ত অ্যান্টিজেন এই চামড়াকে ভেদ করলো বা ধর মিউকাস লেয়ারকে ভেদ করলো, তারা সঙ্গে সঙ্গে কাদেরকে ফেস করবে? এই সেনাবাহিনীর দলকে, সেনাবাহিনীর প্রধান বা বিভিন্ন যে সেনা আছে তাদেরকে। তো আমাদের বডি তো এরকম কিছু প্রাথমিক সেনা আছে। তারা কারা? তাদের নামগুলো আমরা এক এক করে বলি। দেখ, তাদের সেই সেনাবাহিনীর মধ্যে অনেক সেনা আছে। প্রথমেই যার কথা আমি বলবো, এন কে কোষ।
এনকে কোষের নাম শুনবি, বা এটাকে নাল কোষ অনেক সময় বলে। এ কি করে, এ সাইটোটক্সিক সক্রিয়তা দেখায়। কি দেখায়? সাইটোটক্সিক সক্রিয়তা দেখায়। আর কি করে? আর কে আছে? আর আছে মনোনিউক্লিয়ার। কে আছে? এগুলো আমি আমাদের বডির সৈন্যবাহিনীর নাম বলছি। মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। এই মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটটা প্রধানত দু রকমের হতে পারে। একটা হচ্ছে মনোসাইট, এবং আর একটা হচ্ছে ম্যাক্রোফাজ। যদিও আচ্ছা, মনোসাইট কিন্তু নিজে একটা ডাব্লিউবিসি জানিস, হোয়াইট মানে আমাদের শ্বেত রক্ত কণিকা। তো যদিও এই মনোসাইট থেকেই প্রধানত ম্যাক্রোফাজ তৈরি হয়। এবার এই ম্যাক্রোফাজ বিভিন্ন জায়গায়, আমাদের দেহের বিভিন্ন জায়গায় ম্যাক্রোফাজের বিভিন্ন নাম আছে। কিরকম নাম আছে তোকে আমি দু একটা উদাহরণ দিই। যেমন ধর মাইক্রোগ্লিয়া, আমাদের যে সিএনএস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তো সেখানে এই ম্যাক্রোফাজের নাম হচ্ছে মাইক্রোগ্লিয়া সিএনএস এ। আবার ধর বৃক্কে নাম হচ্ছে মেসেঞ্জিয়াল কোষ। বৃক্কে নাম হচ্ছে মেসেঞ্জিয়াল কোষ, যেগুলো আমাদের বৃক্কে থাকে। এইরকম বিভিন্ন সেনাবাহিনীর কয়েকজন, আমি তোকে কয়েকজনের নাম বললাম। এছাড়াও যে এই ডাব্লিউবিসির মধ্যে যে আমাদের যে ধর নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল তো থাকবেই। আমাদের ডাব্লিউবিসির মধ্যে মোটামুটি নিউট্রোফিল বলতে পারিস 50 থেকে 70%। ডাব্লিউবিসির মধ্যে 50 থেকে 70% নিউট্রোফিল থাকে। আবার ধর যদি তোকে আমি ইওসিনোফিলের কথা বলি, ইওসিনোফিল প্রধানত পরজীবী আক্রমণে সাহায্য করে। আবার যদি বেসোফিলের কথা বলি, বেসোফিল হচ্ছে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখায়, এরা সাধারণত আমাদের দেহে আছে। তাহলে এরা কারা? আমি এখন ফার্স্টে সেনাবাহিনী মানে বাইরে থেকে যারা অ্যাটাকার তাদেরকে আমরা অ্যান্টিজেন বলছি। এই অ্যাটাকারদের সম্বন্ধে আমি ডিটেলসে আসবো। তো তারা কাদেরকে ফার্স্টে ফেস করলো, যদি এটাকে ভেদ করতে পারে, তারা এই আমাদের দেহের এই মানে এখানে যেমন সেনাবাহিনী প্রধানদের ফেস করলো, মানে ওখানে কে ছিল সেই কাটাপ্পা ছিল, ওখানে কাটাপ্পা ছিল। তো ওখানে কাটাপ্পার যে দলবল তাদেরকে ফেস করছে, আর এখানে ফেস করছে এনকে কোষ, মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট, মানে মনোসাইট, ম্যাক্রোফাজ বা নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল ইত্যাদি এদেরকে ফেস করছে। এদেরকে মানে সামনাসামনি হচ্ছে, এবার এদের সাথে লড়াই হচ্ছে। প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে এরা এদেরকে আটক করেছে। কি করেছে? আটক করেছে। তাহলে আটক করেছে, এদের কাজ, কাটাপ্পার কাজ তো আর শাস্তি দেওয়া নয়। কাটাপ্পা কি করেছে? তাদেরকে আটক করে নিয়ে চলে গেছে কার কাছে? সেই রাজমাতার কাছে বা বাহুবলীর কাছে, যারা অরিজিনালি শাস্তি দেবে, বা যারা হচ্ছে তোর মানে সাম্রাজ্যটার প্রধান। ঠিক আছে, তো এখানে এরা কার কাছে নিয়ে চলে যাবে? সেনাবাহিনীদের আমাদের বডির ক্ষেত্রে বলা হয় এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। মানে অ্যান্টিজেনকে যেন সে ধরে নিয়ে যাচ্ছে, প্রেজেন্ট করছে রাজার কাছে, ওই জন্য বলছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো ঠিক আছে, ভালো কথা। তো এপিসি গুলো হচ্ছে এদেরকে ধরে নিয়ে চলে গেল কোথায়? ফার্স্টে কোথায় নিয়ে যাবে? আগে তো নিশ্চয়ই নিয়ে যাবে যে যেখানে মানে রাজ্যের ওখানে যেখানে বিচার ব্যবস্থা বসেছে সেখানে নিয়ে যাবে। তো সেই বিচার ব্যবস্থাটা যেখানে এদেরকে প্রধানত তুই পাবি, বিশেষ করে ওই মানে সেই জায়গাটা, বিশেষ করে আমি যার কথা বলবো সেটা হচ্ছে আমাদের লিম্ফয়েড অঙ্গ। কোথায় বলবো? তাদের হচ্ছে লিম্ফয়েড অঙ্গ, মানে লিম্ফয়েড অঙ্গ। ওখানে যেমন রাজ্যটার বিচার ব্যবস্থা, এখানে লিম্ফয়েড অঙ্গে তুই এদেরকে পাবি। এবারে এই প্রসঙ্গে আমি বলে দিই, লিম্ফয়েড অঙ্গ দু ধরনের হয়, 1 ডিগ্রি আর 2 ডিগ্রি। মানে প্রাইমারি লিম্ফয়েড অঙ্গ আর সেকেন্ডারি লিম্ফয়েড অঙ্গ। প্রাইমারি লিম্ফয়েড অঙ্গর মধ্যে কে কে আছে? প্রাইমারি আমাদের দেহের যে মানে দু ধরনের আছে, একটা প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ আর সেকেন্ডারি লিম্ফয়েড অঙ্গ। এখানে আছে থাইমাস, আমাদের দেহের থাইমাস আছে। থাইমাসটা মোটামুটি ধর এইরকম জায়গায় থাকে, আমাদের দেহের এইরকম জায়গায় থাকে, থাইমাস আছে। আর এখানে আছে বোন ম্যারো আছে, বোন ম্যারো মানে অস্থিমজ্জার যে কোষগুলো, বোন ম্যারো আছে। এরা হচ্ছে প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ হিসেবে কাজ করে। আর যারা আমাদের দেহের সেকেন্ডারি বা গৌণ লিম্ফয়েড অঙ্গ হিসেবে আমরা আমাদের দেহে যে যারা গৌণ লিম্ফয়েড অঙ্গ হিসেবে কাজ করে, তাদের মধ্যে কে কে আছে? তাদের মধ্যে অনেকে আছে। ধর টনসিল আছে, ঠিক আছে, পেয়ার্স প্যাচ আছে, পেয়ার্স প্যাচ, তারপর হচ্ছে এমএএলটি, এগুলো পরের ক্লাসে বলবো। এমএএলটি, বিএএলটি, এইরকম এরা হচ্ছে তোর সেকেন্ডারি বা গৌণ লিম্ফয়েড অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে এবার বিচার ব্যবস্থা যেখানে হয়, মানে যেখানে রাজ্যের বিচার ব্যবস্থা হয়, সেখানে তারা চলে এসে এবার বিচার হচ্ছে, তাই তো? বিচার হচ্ছে ওখানে, যেমন তোকে বললাম যে রাজমাতা বা বাহুবলী বিচার করছে, তাহলে এখানে কে বিচার করবে? এখানে বিচার করবে হচ্ছে টি লিম্ফোসাইট, প্রধানত টি লিম্ফোসাইট বিচার করবে। কে বিচার করবে? টি লিম্ফোসাইট ছাড়াও অনেকে করবে, তো এদের বিচারটা করবে টি লিম্ফোসাইট।
এদের বিচারটা কে করবে? টি লিম্ফোসাইট এদেরকে বিচার করবে। টি লিম্ফোসাইটও বিচার করতে পারে, বি লিম্ফোসাইটও বিচার করতে পারে। তো টি লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইট যখন বিচার করবে তারা বিচারটা দুরকম ভাবে করতে পারে। যদি তারা হয় মানে যদি ধর তাদেরকে মেরে দিতে পারে অ্যান্টিজেনকে, সেটা মেরে দেওয়ার জন্য টি টি কোষের অনেক ভাগ আছে, আমি পরের ক্লাসে বলবো। একটা হচ্ছে টিসি, যেটাকে বলা হচ্ছে সাইটোটক্সিক টি সেল, তাদের সাহায্যে মেরে দিতে পারে। বা এরা টি লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইট তখন অ্যান্টিবডি তৈরি করে তাদেরকে নিউট্রালাইজ করে দিতে পারে, বলে না, মানে তাদেরকে তাদের ক্ষতিকারক ক্ষমতাটাকে নষ্ট করে দিতে পারে, অ্যান্টিবডি তৈরি করতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই হচ্ছে একটা বেসিক কনসেপ্ট যে কিভাবে আমাদের দেহের বাইরে থেকে যখন কোনো অ্যান্টিজেন ঢোকে তাদেরকে আমরা সেখান থেকে মানে প্রতিরক্ষা পাই। ঠিক এবার তাহলে সবার কথাই বলা হলো, এই যে অ্যাটাক করতে আসছে সে তো রাগ করবে যে আমি অ্যাটাক করতে আসছি, আমার সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ, তার সম্বন্ধে এবার বলবো। অ্যান্টিজেন প্রধানত মোটামুটি ধরে নিতে পারিস যে আমরা অ্যান্টিজেন আর ইমিউনোজেন দুটো শব্দকে একদম কাছাকাছি ইউজ করি বটে, কিন্তু দুটোর মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। ধর, যে সমস্ত অ্যান্টিজেন আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপিত করতে পারে তাদেরকে আমরা ইমিউনোজেন বলি। তো মোটামুটি এদের আণবিক ওজন 10,000 ডাল্টনের বেশি হয়। 10,000 ডাল্টনের বেশি হলে তারা ইমিউনোজেন হিসেবে কাজ করে আমাদের অনেক প্রমতা তন্ত্রকে উদ্দীপিত করতে পারে। তো এই অ্যান্টিজেন এবার দু রকমের হতে পারে। ঠিক আছে, অ্যান্টিজেন কি হতে পারে? দু রকমের হতে পারে, একটা এন্ডোজেনাস, একটা এক্সোজেনাস। কি বললাম? একটা এন্ডোজেনাস অ্যান্টিজেন, একটা এক্সোজেনাস অ্যান্টিজেন। এই দু রকমের অ্যান্টিজেন এরা হতে পারে। এন্ডোজেনাস অ্যান্টিজেন সাধারণত MHC1 MHC1 এর সহায়তায় টিসি কোষ এবং টিসি কোষের এই দুজনের মাধ্যমে এই কাজ করে। আর এক্সোজেনাস যে অ্যান্টিজেন সেটা হচ্ছে MHC2 এবং TH কোষের টোটাল সহায়তায় কাজ করে। ঠিক আছে, এই দুটো একটু কথাটা মনে রাখবি, এই দুটো কথাটা মনে রাখবি। কি বললাম? এন্ডোজেনাস অ্যান্টিজেন MHC1, MHC মানে হচ্ছে পরের ক্লাসে আমি বলবো মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এদের সাহায্যে টিসি কোষের সহায়তায় কাজ করে। আর এই মানে এক্সোজেনাস যে অ্যান্টিজেন আছে, এক্সোজেনাস নাম শুনেই বুঝতে পারছিস, মানে যে এক্সো মানে বাইরের, তো তারা MHC2 বা TH এর সহায়তায় কাজ করে। ঠিক আছে, তাহলে এই হলো টোটাল ব্যাপারটা। তাহলে এদেরকে আমরা সকলকে চিনলাম। এবার এই যে সৈন্যবাহিনীর কথা বললাম, টি লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইট, এই বি লিম্ফোসাইটের একটা জিনিস এবার আমরা বলবো, তাই তো। এই বি লিম্ফোসাইট কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে পারে। তাহলে এবার আমরা দেখে নেবো এই অ্যান্টিবডি জিনিসটা কি। দেখ, আমি এইটা হচ্ছে একদম গোটা চ্যাপ্টারটার একটা বেসিক আইডিয়া আমি তোকে দিচ্ছি স্বাস্থ্য ব্যাপারটায়। তো এইগুলো সম্বন্ধে আরো অনেক ডিটেলসে বলা যায়। ঠিক আছে, তো আমি একটা বেসিক ক্লাস হিসেবে দিচ্ছি, যদিও আমাদের আলাদা করে অনলাইন ক্লাসেস চলছে। তোরা চাইলে বায়োইজার দেবাংশু অ্যাপ থেকে মানে জয়েন করতে পারি। অ্যাপে এখন 500 জনের কাছাকাছি ক্লাস করছে। তোরা গোটা সেমিস্টার ফিজ রাখা আছে 549। তোরা চাইলে অ্যাপ থেকে জয়েন করতে পারিস। ওখানে তো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমাদের বেশ কয়েকটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, এবং প্রত্যেকটা ক্লাসে তোরা রেকর্ডিংও পেয়ে যাবি, এবং তার সাথে সাথে প্রত্যেকটা ক্লাসের ডিটেলস নোটও থাকছে এবং সাজেশন তো থাকবেই। তো যাই হোক, আবার এখানে আমি চলে আসি। তাহলে এই সবার সম্পর্কে আমি পরিচয় করিয়ে দিলাম। এবার আমরা দেখে নেবো এই যে বি কোষ আর টি কোষের কথাটা বললাম, এরাই তো প্রধান, এরাই আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স। মানে সবাই যদি ফেল করে তখন বি কোষ আর টি কোষ কাজ করবে। তো এরা কিভাবে তৈরি হয় এটাও আমরা একটু দেখে নেবো। তার আগে অ্যান্টিবডিটা দেখে নিই। দেখ, অ্যান্টিবডিটা প্রধানত ওয়াই শেপ দেখতে হয়, যদিও এটা আমরা আইজিজি স্ট্রাকচার তোকে আমি দেখাচ্ছি। অ্যান্টিবডি 5 রকমের হয়। গ্যামডে কথাটা মনে রাখবি, গ্যামডে, GAMDE, গ্যামডে কথাটা মনে রাখবি। একটা হচ্ছে সবার আগে আইজিজি, এটা হচ্ছে IgA, এটা হচ্ছে IgM, এটা হচ্ছে IgD, আর এটা হচ্ছে IgE। এবার এদের সম্বন্ধে আমি এক লাইন করে বলছি, এটা যেহেতু একদম বেসিক ক্লাস। আইজিজিটা হচ্ছে সব থেকে বেশি থাকে 80%। এইটাই হচ্ছে একমাত্র অ্যান্টিবডি যেটা হচ্ছে মায়ের দেহ থেকে শিশুর দেহে যেতে পারে, অর্থাৎ অমরাকে ক্রস করতে পারে। IgA হচ্ছে সিক্রেটারি অ্যান্টিবডি। IgMটা হচ্ছে সব থেকে বড় সাইজের অ্যান্টিবডি। এটা মোটামুটি তোর হচ্ছে এটা, এই জন্য এটাকে বলা হয় পেন্টামার। কি বলা হয়? পেন্টামার। IgDটা হচ্ছে মানে সব থেকে কম পাওয়া যায়। আর IgEটা হচ্ছে সাধারণত অ্যালার্জি প্রতিক্রিয়ায় একে দেখা যায়। IgE কে সাধারণত অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা যায়। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে 5টা যে অ্যান্টিবডি, তার বেসিক একটা আইডিয়া আমি তোকে দিলাম। ঠিক আছে, 5টা যে অ্যান্টিবডি তার একটা বেসিক আইডিয়া আমি তোকে দিলাম। ঠিক আছে,
এইবার আইজিজির গঠনটাকে আমরা একটু ডিটেলসে দেখে নেবো। ধর এরকম ওয়াই শেপ গঠন, এই যে বড় চেনটা, এখানে যে পুরো বড় চেনটা, এটাকে বলা হয় ভারী চেন, আর এই যে হাফ হাফ যে চেনটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় হালকা চেন। ঠিক আছে, আইজিজির ভারী শৃঙ্খলকে গামা দ্বারা চিহ্নিত করি আমরা, আইজি এর ভারী শৃঙ্খলকে আমরা আলফা দ্বারা চিহ্নিত করি, আইজি এম এর ভারী শৃঙ্খলকে মিউ দ্বারা চিহ্নিত করি আমরা, আইজি ডিটাকে ডেল্টা দ্বারা চিহ্নিত করি, আইজি ইটাকে এপসাইলন দ্বারা চিহ্নিত করি। এটা হচ্ছে ভারী শৃঙ্খলটা বললাম। আর হালকা শৃঙ্খলে দুটো হয়, হয় কাপ্পা হবে না হলে ল্যামডা হবে। ঠিক আছে, এটা বোঝা গেছে। এবার এদের গঠনটাকে দেখ, এদের জেনারেলি এদিকটায় থাকে NH3+, এদিকে থাকে C+, এই যে হেভি চেন আর লাইট চেন এর মাঝে থাকে SS বন্ধনী, মানে এখানে বড় করে আমি দেখাচ্ছি SS বন্ধনী, এই দুটো চেনের মাঝে অনেক SS বন্ধনী থাকে, মানে ডাইসালফাইড বন্ধনী থাকে। এবং এই যে জায়গাটা যেটাকে আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, এই অঞ্চলটাকে বলা হয় হিঞ্জ অঞ্চল। কি বলা হয়? এই অঞ্চলটাকে বলা হয় হিঞ্জ অঞ্চল। ঠিক আছে, এবং তার সাথে সাথে এই যে মানে এই জায়গাটায় সাধারণত অ্যান্টিজেন এসে আবদ্ধ হয় বলে এই জায়গাটাকে বলা হয় অ্যান্টিজেন আবদ্ধকারী অঞ্চল। আর ধর এই ছোট লাইনটাকে আমি এখানে আলাদা করে দেখাচ্ছি। ছোট লাইনটা দুটো ভাগ। এই ছোট লাইনটার এই ফার্স্ট পার্টটা, মানে এই দিকের পার্টটা, এটা হচ্ছে ভ্যারিয়েবল রিজিয়ন, মানে এটা পরিবর্তনশীল হতে পারে। তাহলে ভ্যারিয়েবল কার ভ্যারিয়েবল? লাইট চেনের, মানে হালকা চেনের, ওই জন্য এটাকে বলা হয় ভিএল। আর এই অঞ্চলটা হচ্ছে ভ্যারিয়েবল, কিন্তু কার ভ্যারিয়েবল? তো এই যে বাকি হাফটা যেটা দেখছিস ওটা তো কনস্ট্যান্ট, ওই জন্য ওটাকে বলা হয় কনস্ট্যান্ট লাইট। এটা হচ্ছে ভ্যারিয়েবল লাইট, এটা হচ্ছে কনস্ট্যান্ট লাইট। সেম ভাবে একেও ভাগ করা যায়। এই যে একদম সামনের এই যে ভারী চেনের যে সামনের অংশটা সেটাকে বলা হয় ভ্যারিয়েবল হেভি। আর তারপরে CH1 কনস্ট্যান্ট হেভি 1, তারপরে CH2 কনস্ট্যান্ট হেভি 2, তারপরে CH3 কনস্ট্যান্ট হেভি 3। কেমিস্ট্রি CH3 CH2 এগুলো নয় কিন্তু। ঠিক আছে, আচ্ছা বোঝা গেছে। তাহলে এই হচ্ছে বেসিক একটা অ্যান্টিবডির আইডিয়া। এটা বেসিক ক্লাস বলে আমি একটু হয়তো তাড়াহুড়োই হয়ে গেল, কিন্তু আমি চেষ্টা করছি এই একটা ক্লাসের মধ্যে তোর একটা ওভারঅল এই আইডিয়াটা তোকে আমি দিতে। তো এটা তো আমরা দেখলাম। এইবার যেটা বলে আজকের ক্লাসটা আমি শেষ করব সেটা হচ্ছে যে বি কোষ আর টি কোষ এরা কিভাবে তৈরি হয় সেইটাও আমরা একটু দেখে নেব। দেখ, বি কোষ আর টি কোষ সাধারণত যেখান থেকে তৈরি হয় তাদেরকে বলা হয় হিমাটোপোয়েটিক স্টেম সেল, হিমাটোপোয়েটিক স্টেম কোষ। এই হিমাটোপোয়েটিক স্টেম কোষটা কি হয়? হিমাটোপোয়েটিক স্টেম কোষ থেকে তো লিম্ফয়েড প্রোজেনিটার কোষ তৈরি হয়। হিমাটোপোয়েটিক স্টেম কোষ থেকে লিম্ফয়েড প্রোজেনিটার কোষ তৈরি হয়, লিম্ফয়েড প্রোজেনিটার সেল তৈরি হয়। এই লিম্ফয়েড প্রোজেনিটার সেল হয় তোর টি কোষ তৈরি করতে পারে, না হলে বি কোষ তৈরি করে। হয় টি কোষ তৈরি করে, না হলে প্রোজেনিটার বি কোষ তৈরি করে। টি কোষের মধ্যে ধর টি কোষের মধ্যে অনেক ভাগ আছে, TC আছে, TH আছে, টি আর আছে, মানে টি রেগুলেটরি টি কোষ আছে, এরকম সব আছে। বা ধর TS আছে, মানে টি সাপ্রেসার টি সেল আছে, বা মেমোরি টি সেল আছে। আর বি কোষের মধ্যেও হয় অ্যান্টিবডি তৈরি করতে পারে, এরও দুটো ভাগ, অ্যান্টিবডি তৈরি করতে পারে, না হলে স্মৃতি বিকোষ তৈরি করতে পারে। তাহলে কি বললাম? স্মৃতি বিকোষ তৈরি করতে পারে। তাহলে এতক্ষণ কি পর্যন্ত কি বললাম আমি একটু জিনিসটাকে সামারি করি। যে বাইরে থেকে একটা অ্যাটাকার এসেছে, সে হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন যদি অ্যাটাক করে তাহলে আমাদের দেহের এপিসি তাকে ফার্স্টে, মানে আমাদের চামড়াকে ভেদ করে তাকে আসতে হবে, তাই তো? তো শুধুমাত্র চামড়া নয়, ধর চামড়া বা মিউকাস, ঠিক আছে, তারপর যে আমাদের দেহের আরো কিছু ব্যারিয়ার আছে, যেমন ধর চোখের জল, ঠিক আছে, তারপর হচ্ছে যে লাইসোজাইম, তারপর হচ্ছে যে আমাদের দেহের সাইটোকাইন, ইত্যাদি ব্যারিয়ারের মাধ্যমে এলো। তারপর তাকে এপিসি কে ফেস করতে হবে, অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ। তাদের মধ্যে এই যে কোষগুলো আমি তখন লিখেছিলাম, তারা সেগুলোকে নিয়ে চলে গেল লিম্ফয়েড অঙ্গ, সেখানে টি কোষ বি কোষের সাহায্যে তাদেরকে বিচার হলো। এই হচ্ছে গোটা গল্পটা এক লাইনে বললে। এখন এই যে অনাক্রমতা সম্বন্ধে এত কথা বললাম, তাহলে অনাক্রমতাকে প্রধানত আমরা কভাগে ভাগ করতে পারছি। তাহলে আশা করি বেসিক আইডিয়া তোর ক্লিয়ার হয়েছে। একটাকে আমরা বলছি সহজাত বা ইনেট ইমিউনিটি, একটাকে বলছি অর্জিত অনাক্রমতা, তাই তো? অর্জিত বা অ্যাডাপটিভ ইমিউনিটি। এবার এই সহজাত অনাক্রমতার মধ্যে ওই যে তোকে যে বাধকগুলো বললাম, আমাদের চামড়া বল, মিউকাস বল, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমাদের ধর সাইটোকাইন বল, দেহের বিভিন্ন কোষ বল, ঠিক আছে, এরা সহজাত অনাক্রমতা হিসেবে এরা কাজ করছে। এবার এরা যদি না পারে, এরা যদি ফেল করে, ঠিক আছে, এরা যদি ফেল করে তখন অর্জিত অনাক্রমতা আসবে। অর্জিত অনাক্রমতা সাধারণত দু রকমের হতে পারে। একটা হচ্ছে তারা সক্রিয় অর্জিত অনাক্রমতা হতে পারে, আর না হলে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা হতে পারে, মানে অ্যাক্টিভ আর প্যাসিভ। ঠিক আছে, এই সক্রিয়টারও দুটো ভাগ, একটা হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল, আর একটা হচ্ছে কৃত্রিম। এই নিষ্ক্রিয়টারও দুটো ভাগ, একটা
প্রাকৃতিক বা ন্যাচারাল, আর একটা হচ্ছে কৃত্রিম। এবার এদের উদাহরণ দিয়ে দিই। ধর কোনো একটা লোকের পক্স হয়েছে, তাহলে সে নেক্সট টাইম আর পক্স হয় না, তাহলে প্রাকৃতিক ভাবে যে সে যেন সক্রিয় অর্জিত অনাক্রমতার পেয়ে গেল, এটা হচ্ছে এর উদাহরণ। তারপরে ধর এই যে বিভিন্ন ভ্যাকসিন দেয়া হয়, টিকা, তো সেটা হচ্ছে এই কৃত্রিম অর্জিত অনাক্রমতার, কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রমতার উদাহরণ। আর নিষ্ক্রিয়র মধ্যে প্রাকৃতিকে আছে, মা থেকে শিশুর দেহে যখন অ্যান্টিবডি যাচ্ছে, একটু আগেই বললাম আইজিজিটা যাচ্ছে, তো মা থেকে শিশুর দেহে যখন যাচ্ছে সেটা প্রাকৃতিক বা ন্যাচারাল মানে প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতার উদাহরণ। আর একটা হচ্ছে ধর কাউকে সাপে কামড়েছে, তাকে সঙ্গে সঙ্গে তো অ্যান্টিভেনম দিতে হয়, তাহলে সেইটা উদাহরণ হচ্ছে তোর কৃত্রিম বা আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটির উদাহরণ, মানে কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতার উদাহরণ। একটা করে কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতার উদাহরণ। বোঝা গেছে? তাহলে এই ছিল আজকের যে ক্লাস। সেখানে আমি টোটাল যে আমাদের অনাক্রমতা তন্ত্রটা আছে তার একটা খুব সংক্ষেপে একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, কারণ টোটাল জিনিসটাকে তুই যদি না জানিস তাহলে কিন্তু শুধু মুখস্থ করলে কিন্তু গুলিয়ে যাবে, একটার ঘাড়ে আর একটা উঠে যাবে। এবার দেখবি বইয়ে কিছু কিছু শব্দ পাবি, ঠিক আছে, যেগুলো হয়তো এনসিআরটি, মানে কয়েকটা শব্দ আছে এনসিআরটিতে নেই কিন্তু আমাদের ফোর্থ সেমের সিলেবাসে আসতে পারে সেগুলো। যেমন ধর হ্যাপটেন আর অ্যাডজুভ্যান্ট, এরকম কিছু কিছু শব্দ পাবি, একটা ক্লাসে তো সেগুলো বলা সম্ভব নয়, এগুলো আমি আমার অনলাইন ক্লাসে অলরেডি অবশ্য বলেছি। হ্যাপটেন অ্যান্ড অ্যাডজুভ্যান্ট, তোরা যারা যারা অনলাইন ক্লাসে জয়েন করতে চাস, বায়ো উইজার্ড দেবাংশ অ্যাপটা ডাউনলোড করবি, সেখানে চলে যাবি, দেখবি ক্লাস 12 বায়োলজি বলে একটা কোর্স আছে, ক্লাস 12 নিউট্রিশন বলে একটা কোর্স আছে। তোর যার যেটা কোর্স আছে সেইটা তুই পে করে সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যেতে পারিস। টোটাল সেমিস্টারটা সবকিছু নিয়ে, মানে নোট, ক্লাস, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে এবং তার সাথে মক টেস্ট সবকিছু নিয়ে গোটা সেমিস্টার নিয়ে তোর হচ্ছে 549 এখন, মানে এই প্রাইসটাই আছে। তো এখানে তুই জয়েন করতে পারিস। আর এর পাশাপাশি এর বাইরেও কোনো প্রশ্ন থাকলে, কিভাবে জয়েন করবি বা কোনো প্রবলেম হলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছিস এই নাম্বারেও কল করে নিতে পারিস, তাহলেও তোদের হবে। এছাড়াও মাধ্যমিকেরও আমাদের ক্র্যাশ কোর্স চলছে। তো যাই হোক, তো হ্যাপটেন আর অ্যাডজুভ্যান্ট জিনিসটা বলে আমি শেষ করব। হ্যাপটেন আর অ্যাডজুভ্যান্ট জিনিসটা কি না, হ্যাপটেন মানে হচ্ছে ধরা যাক একটা দূর থেকে তুই রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিস, দূরে দেখলি একটা ট্রেন আসছে। এবার হঠাৎ তোর চোখে পড়লো রেল লাইনের অনেকটা অংশ ফাঁকা, তোর পকেটে ছোট্ট এইটুকু একটা রুমাল আছে, লাল রঙেরই রুমাল কিন্তু ছোট্ট এইটুকু, এইটাকে দিয়ে তুই যদি ওই হাতটাকে নাড়াস তাহলে কিন্তু ড্রাইভার দেখতে পাবে না। তাহলে তুই কি করবি, সঙ্গেই দেখলি দূরে একটা বড় লাল রঙের গামছা পড়ে আছে, তো ওই রুমালটাকে হয়তো তুই লাল রঙের গামছার সাথে বেঁধে একসাথে নাড়াচ্ছিস, তাহলে এবার ড্রাইভারের চোখে পড়বে, তাই তো? এই হ্যাপটেনটাও এইরকম টাইপের। হ্যাপটেন কি হচ্ছে, নিজে একটা অপ্রোটিনধর্মী পদার্থ, এ নিজে অনাক্রমতা ছাড়া তৈরি করতে পারে না, কিন্তু একে যদি কোনো প্রোটিনধর্মী পদার্থের সাথে তুই জুড়ে দিস তাহলে এ নতুন ভাবে অনাক্রমতা ছাড়া তৈরি করতে পারবে, এটা হচ্ছে হ্যাপটেন। আর অ্যাডজুভ্যান্টটাও হচ্ছে এর কাছাকাছি, একটু আলাদা। অ্যাডজুভেন্ট হচ্ছে কিরকম, ধর অনেক সৈন্যবাহিনী ঘুমাচ্ছে, হঠাৎ করে একটা বড় বিস্ফোরণ হলো, তাহলে কি হবে, সৈন্যবাহিনী সঙ্গে সঙ্গে রেডি হয়ে কি হবে, তাড়াতাড়ি যুদ্ধে চলে যাবে। যদি বিস্ফোরণটা না হতো তাহলে তারা অতটা তাড়াতাড়ি যেত না বা অতটা তাদের সক্রিয়তা দেখা যেত না। তার মানে অ্যাডজুভেন্ট হচ্ছে এমন একটা জিনিস, যে কোনো অনাক্রমতা বিক্রিয়াকে, তার যে প্রতিক্রিয়া বা তার যে তীব্রতা সেটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। সেই ধরনের যে পদার্থগুলো মেশানো হয় তাদেরকে আমরা সাধারণত অ্যাডজুভ্যান্ট বলি। এটাও মানব কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। হ্যাপটেনের সাথে মনে কর আমরা বাহক প্রোটিনকে যদি জুড়ে দিই তাহলে যেটা আসবে সেটা আমরা সম্পূর্ণ অ্যান্টিজেন সাধারণত বলতে পারি। একটা উদাহরণ আমি লিখে দিয়েছি, কার্ডিওলিপিন এর উদাহরণ হিসেবে মনে রাখতে পারিস। আর অ্যাডজুভ্যান্টের তো কেসটা আমি বললামই, এটা সাধারণত অনেক সময় অ্যান্টিজেনের সাথে একে দেওয়া হয় বা অনেক সময় আলাদা করে ভাবেও দেওয়া হতে পারে। এর একটা উদাহরণ আমি লিখে দিলাম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোদের বুঝতে পেরেছিস। এরপরও যা বললাম সেই রিলেটেড কারো কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানা, আমি তোদের প্রত্যেককে রিপ্লাই দেবো। তাহলে চ্যানেলের সাথে জুড়ে রাখ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।